দ্বিপাক্ষিক বৈঠক। ভালো তো, দ্বিপাক্ষিক বৈঠক তো হওয়া দরকার। দ্বিপাক্ষিক বৈঠক করাটা কোনো অপরাধ নয়। পাশাপাশি দুটো প্রতিবেশী রাষ্ট্র, একটার সঙ্গে আরেকটার তো বৈঠক হওয়া উচিত। বাংলাদেশের সঙ্গে যদি আমাদের সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে এটা উভয় দেশের জন্য মঙ্গলকর। আর যদি এরকম চলতে থাকে তাহলে উভয় দেশের জন্য তা ক্ষতিকর। কারণ যে ধরনের কট্টরপন্থী শক্তি আত্মপ্রকাশ করছে, তার আক্রমণে না বাংলাদেশ বাঁচবে না আমাদের উপরে আমরা নিশ্চয় থাকবো। আজকে বাংলাদেশের মানুষ যেটা ভুগছে, আগামী দিনে এই রাজ্যে তার প্রভাব পড়বে, আগামী দিনে ভারতবর্ষ তার প্রভাব পড়বে। কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাশের বাড়িতে আগুন লাগলে আমার ঘরে আগুনের আঁচ পড়বেই। তাই উভয় দেশের সম্পর্ক যত স্বাভাবিক হয় ততই আমাদের সকলের জন্য ভালো বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্য যে এখনো বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই। কার সঙ্গে কে কথা বলবে জানি না। কথা যে হবে কার সঙ্গে হবে, সে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সেই সরকারের। সে তো নির্বাচিত নয়। যে নির্বাচিত সরকার থাকে না তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না। ইউনূস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ফলে তার কথার কি মূল্য, তার গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই। তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে। তবুও চাইব যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যেন কোনো রকম উত্তেজনা না থাকে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারা যেন সেখানটায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু অন্য ধর্মের এবং উদারবাদী মুসলমান যারাই আছে বাংলাদেশে, তাদের সকলের সুরক্ষা দেওয়া দরকার আজকের সরকারের। তাই দেরিতে হলেও আলোচনা শুরু হোক। আমরা চাই আলোচনা। আমি তো চাই যে আলোচনাটা হওয়া দরকার। সেখানটাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি। আস্ফালন করে কোনো লাভ নেই। ভারত সরকার রাতারাতি গিয়ে বাংলাদেশে বোম্বিং করতে তো পারবে না। যতই আমরা বলি ভারত সরকারের ক্ষমতা যে রাতারাতি গিয়ে বাংলাদেশে বোম্বিং করবে, বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক করবে। কোথায় সার্জিক্যাল স্ট্রাইক করবে, কাকে, কি লক্ষ্য? এসব গল্প অনেক হচ্ছে, অকারণে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবটাকে আমরা যেন বোঝার চেষ্টা করি। বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক দরকার এবং সুসম্পর্কের মাধ্যমে বাংলাদেশের এই কট্টরপন্থী মৌলবাদ শক্তিকে দমন করা দরকার। একদিন ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল, তার জন্য সেখানে সন্ত্রাস থেমেছিল, সেখানটাই স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল, সেখানে স্বাধীনতা জন্মলাভ করেছিল। সেই স্বাধীনতা যদি বাংলাদেশে বিপন্ন হয়, সেই স্বাধীনতাকে পুনরায় সেখানটাই ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ যদি কোনো প্রচেষ্টা করে, সচেষ্ট হয়, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। এটাই মানসিকতা হওয়া উচিত। ইসকনটা একটা অজুহাত। ইসকনের যে সাধুটা, তার একটা জনপ্রিয়তা ছিল, বড় বড় মিছিল সে করেছে, সে হিন্দুদের পক্ষ রাখতে গেছে, এটা স্বাভাবিক। একটা ইসকন সারা পৃথিবী জুড়ে একটা সংস্থা, যারা কৃষ্ণের ভাবাদর্শকে হাতিয়ার করে ভারতবর্ষ নয় শুধু পৃথিবীর মানুষের মধ্যে তারা প্রেম, সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা বহন করে। তাদের মধ্যে যদি একজন ব্যক্তি সে সাধু আলখাল্লা পড়ে যদি অন্যায় করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু গোটা ইসকনকে আমি অপরাধী বলতে পারি। এটা মৌলবাদীরা অজুহাত তৈরি করছে। এই অজুহাত আজকে বলবে ইসকন, কালকে বলবে কালীবাড়ি, পরশু বলবে, এখন দেখুন না ওখানটা তো আপনার লালন ফকির যারা যারা সুফি সম্প্রদায়ের মানুষ, তাদের যারা কবিয়াল বাউল, তাদেরও সব কোন অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে, সব অনুষ্ঠান বন্ধ। সেখানটায় গান বাজনা বন্ধ হয়ে যাবে দুদিন পরে, সেখানে সিনেমা বন্ধ হয়ে যাবে, সেখানে নাটক আবৃত্তি কবিতা বন্ধ হয়ে যাবে, স্কুলে মেয়েদের যাওয়া বন্ধ হয়ে যাবে। আরেকটা আফগানিস্তানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে যদি আজকের মৌলবাদীদের এই অজুহাতগুলোকে গুরুত্ব দেওয়া হয়। আজকে বলছি ইসকন এটা একটা অজুহাত। ইসকনের সাধু এমন কোন বিরাট মারনেওয়ালা, লড়নেওয়ালা, করনেওয়ালা লোক না যে তাকে নিয়ে গোটা বাংলাদেশ এত উত্তাল হওয়ার কোনো কারণ আছে। ওটা একটা অজুহাত। এ হাত ও হাত, ওটা একটা অজুহাত।
এবং বিভৎস দেখা যাচ্ছে। তো এবং গোটা বাড়ির ছাদ, কংক্রিটের ছাদ পর্যন্ত উড়ে গেছে। তো প্রচুর পরিমাণে মশলা, প্রমাণ মশলা ওখানে মজুদ না থাকলে এটা হওয়ার কথা নয় আর কি। তো সেটা কি করে সম্ভব? প্রশ্ন করো, বলছি। হ্যাঁ, আমি শুনলাম সকালবেলা যে দমকলের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে, বাড়ির ছাদ উড়ে গেছে। এগুলো তো পটকা না দিদি, নিশ্চয়ই জানেন, পুলিশ মন্ত্রী যেহেতু। দিদি, এগুলো পটকা নয়। আর এগুলো যে কত বড় বিস্ফোরণ সেটা জানলেও আপনার পুলিশ তো তদন্ত করবে না, ফলে মানুষও জানবে না। কিন্তু 3-3টে মানুষের মৃত্যু হয়ে গেল। একে বাংলাদেশে অশান্তি চলছে, তার মধ্যে সাগরপাড়া সীমান্ত এলাকা, সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। তাই পশ্চিমবঙ্গ সরকার কবে জাগবে, কবে সতর্ক হবে আমরা জানি না। এই কারণে, কারণ এখানে বসে বসে বলছি আমি গণৎকার নই, আমি গণৎকার নই, ভবিষ্যৎ দ্রষ্টা নই, কিন্তু বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তৃণমূলের সক্রিয় সহযোগিতা ছাড়া বা তৃণমূলের লোক জড়িত না থাকলে হতে পারে না। এটার জন্য আমাকে কোনো রকেট সায়েন্সের দরকার নাই, আমাকে স্যাটেলাইট সায়েন্সের দরকার নাই, স্পেস সায়েন্সের দরকার নেই। এখানে বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ, 3 জনের মৃত্যু টিএমসি ছাড়া হতে পারে না, পারে না, পারে না। তারা কারা খোঁজ হোক, কে মদতদাতা খোঁজ হোক, জানা হোক, এবং এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব চাও। অবশ্যই এখানে মজুদ ছাড়া হতে পারে না। এত বড় বিস্ফোরণ হয়েছে, ওটা তো বিস্ফোরণ হয়েছে। বাড়ির ছাদ উড়ে যাওয়ার জন্য কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন। যেখানে বাড়ির ছাদ উড়ে যাচ্ছে সেখানে কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন। এরা কারা? তৃণমূল কাদের মদত করছে? তৃণমূল কাদের প্রশ্রয় দিয়েছে? আমরা দুশ্চিন্তাগ্রস্ত এই ঘটনার জন্য। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বোমা পিস্তলের কোনো অভাব নেই। পঞ্চায়েতগুলোতে লুট হচ্ছে, জেলা পরিষদ লুট হচ্ছে, জমি দখল হচ্ছে, মানুষের কাছে তোলা হচ্ছে, চাকরি দেওয়ার নাম করে টাকা খাওয়া হচ্ছে, আবাসের নাম করে দুর্নীতি হচ্ছে। এত টাকা, এত 2 নম্বরী টাকা যাদের হাতে, তারা নিজেদেরকে সুরক্ষার জন্য বোমা পিস্তল কিনবে, এটা খুব স্বাভাবিক। এগুলো তারই একটার পর একটা প্রতিফলন। আগরতলা এখন বিএনপিকে ধরুন বাংলাদেশের রাজনীতিতে সামনের সারিতে আসতে হবে। বিএনপি চাইছে বাংলাদেশে নির্বাচন হোক। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, কিন্তু সেখানে ইউনূস সরকার তাদের পথের বাধা। তাই তারা কখনো ভারতীয় রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের মানুষের হয়ে সেখানটায় তারা প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানটায় তারা দেখে নিচ্ছে তাদের জনমত কতটা তাদের পক্ষে। অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটি বিএনপি শুরু করেছে। জামাত, তাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদের অনলি ধর্মীয় অ্যাক্টিভিটি, শুধুমাত্র ধার্মিক তৎপরতা। তাদের মৌলবাদকে প্রতিষ্ঠা করতে হবে। তার পাল্টা হিসেবে বিএনপি তারা তাদের মতন করে জনমত তৈরির চেষ্টা করছে, কারণ তারা জানে ভোট যদি হয় তাহলে লড়তে হবে, তার প্রিপারেশন রাখছে। আর ইউনূস সরকার কি করছে? ইউনূস সরকার ভোটের প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে, ডিলেট করবে। কেন? তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার আর্মি দরকার, তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার মৌলবাদ দরকার। তাই তাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। অর্থাৎ আগামী দিনে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের সংঘাত অনিবার্য। ইউনূস ক্ষমতা টিকে থাকতে চাই, বিএনপি তাকে ক্ষমতা থেকে সরাতে চাই, নির্বাচিত সরকার বানাতে চাই। বিএনপির দাবি যথার্থ, নির্বাচিত সরকার হোক, আমরাও চাই। সকলে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আমরাও চাই। জামাত কখনো ভোট চাইবে না,
কারণ ভোট হলে জামাত হারবে। বাংলাদেশের একটা অংশের কিছু মানুষ এই জামাতের লোক, বাকি বাংলাদেশে যে আপামর জনসাধারণ, তারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, তারা কিন্তু জামাতের তত্ত্বকে সমর্থন করে না। আজকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে সে প্রশ্রয় দেবে, টিকিয়ে আছে সেখানকার সামরিক বাহিনী, জামাত, এদের দয়াতে। তাই রাজনৈতিক কর্মকাণ্ড যদি হয় বিএনপির নেতৃত্বে, আমি মনে করব এটা একটা শুভ লক্ষণ। সে আগরতলাতেই তারা যাক আর যেখানেই যাক, আগরতলাতে রাস্তা হবে না, সেখানে বর্ডার আসবে কি করে? প্রতীকী হোক, প্রতীকী করছে একটা, তাদের এই অধিকার আছে, তারা নির্বাচিত হতে চাই, আমরাও চাই বাংলাদেশের নির্বাচন হোক। বলো, তৃণমূল দখল ছাড়বে না। ফলাফলেই আমাদের এখানে মুর্শিদাবাদে হয়েছে কদিন আগে সমবায় সমিতি নির্বাচনে আমাদের কিছু লোককে আক্রমণ করা হয়েছিল, সাবির বলে একজন আহত হাসপাতালে ভর্তি ছিল। এখানেও সমবায় নির্বাচনের কেন্দ্র করে একই অবস্থা। পশ্চিমবঙ্গে নির্বাচন উঠিয়ে দেওয়া উচিত, স্থানীয় নির্বাচন, লোকাল নির্বাচন না করাটাই ভালো। পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, সমবায় বলুন, নির্বাচন মানে খুন, নির্বাচন মানে সন্ত্রাস। কোন রকমে বিধানসভা হয়, কোন রকমের লোকসভা হয়, মানে তারপর নির্বাচন পর্বটাকে বন্ধ করে দেওয়া উচিত বাংলায়। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আর মমতা ব্যানার্জি কখনো মানুষকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। মানুষের মতামতকে তারা গ্রাহ্য করবে না। তাদের পঞ্চায়েত দরকার লুটের জন্য, তাদের মিউনিসিপ্যালিটি দরকার লুটের জন্য, তাদের সমবায় দরকার মেরে খাওয়ার জন্য। তাই সেখানে তারা কারোর অধিকার তারা কায়েম করতে দেবে না। বাংলাদেশে সেখানে কি একটা প্রস্তাব রেখেছে যে বাবরি মসজিদ বিভিন্ন কারণে তো এখন পর্যন্ত বাবরি মসজিদ তৈরি হয়নি, সেই কাঠামোটা বাবরি মসজিদের পুরো কাঠামো বেলডাঙে করার প্রস্তাব রেখেছে এবং তাই সেজন্য সে বলছে মাদ্রাসা এবং সেই সমস্ত লোকজনকে ঢুকিয়ে তারা একটা ট্রাস্ট করবে, বাবরি মসজিদ ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনে ওরা জমি কিনবে, সরকারি জমি যদি দেয় ভালো, না পেলে নিজেরা জমি কিনবে করে ওই হুবহু বাবরি মসজিদের 2025-এর 6ই ডিসেম্বর সেখানে শিলান্যাস করবে এবং সেই কথা সব জায়গায় বলে বেড়াচ্ছে। এটা গতকাল প্রস্তাব হওয়ার সামনে বলেছে এবং সেই বলেছে জমি কিনতে প্রথম 1 কোটি টাকা সে নিজে দেবে। তো এইভাবে ও বলার উদ্দেশ্য পরিষ্কার যে আমরা 30-35% এখানে পুরো রাজ্যে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে আমাদের সেই শতাংশটা হচ্ছে 70% বা 72%। ফলে বাবরি মসজিদ গড়ার আদর্শ জায়গা হচ্ছে বেলডাঙা ন্যাশনাল হাইওয়ে। যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেটা তো মুসলমান প্রধান জায়গা ছিল না, তবুও তো হয়েছিল। এখন কে কি বলছে না বলছে এগুলো দিদির দলের লোক, দিদিকে জিজ্ঞেস করুন। হয়তো দিদি বাবরি মসজিদ করার প্রস্তাব দিচ্ছে, তো বটেই, এটাই তো রাজনীতি। এই তো ভোটের সময় তো একই জিনিস করা হয়েছিল, অধীর চৌধুরীকে হারানোর জন্য দিদির নির্দেশে গোটা ভোটটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় বিভাজিত করা হয়েছিল। সেটা আবার করছে আর তার গুরুত্ব বাড়াচ্ছে, হয়তো আমার জানা নাই। দেখুন, কে কোথায় কি বলে না বলে সবকিছুর উত্তর দেওয়ার জন্য আমি এখানটায় বসে নেই। সরকার যদি কোনো কথা বলে, তৃণমূল পার্টি যদি এই বিষয়টাকে স্বীকৃতি দেয়, তখন আমরা বলবো যা বলার। দিদি মন্দির চাই না, দিদি মসজিদ চাই না, গির্জা চাই, দিদিকে জিজ্ঞেস করুন। দিদি দীঘাতে যখন পুরীর মন্দির চেয়েছে, তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ চাইলে আমাদের তো কিছু করার নাই। হয়তো দিদির উস্কানিতে হচ্ছে, পিছনে দিদির উস্কানি আছে, তাই পারছে সে। এত ধমক দিচ্ছে, এত সিধা হয়ে চলতে বলছে, তাও সিধা হচ্ছে না। তার মানেটা কি? দিদি বলছে তুই যেমন ব্যাকা আছিস ব্যাকাই থাক, সিধার হতে হবে না। এখানে তৃণমূলকে ছাড়া মারবেটা কে? আর মান্যবালা আছে কেউ? যত খুনি, যত তৃণমূল দলে, যত খুনি তৃণমূল দলে, যত অপরাধ করো তৃণমূল দলে ঢুকলে সব অপরাধ সাফ। 2টো ওয়াশিং মেশিন ভারতবর্ষে, একটা দিল্লিতে, একটা কলকাতায়। দিল্লির ওয়াশিং মেশিন তার মালিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কলকাতার ওয়াশিং মেশিন তার মালিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যত অপরাধ করো দিদি ধরে ঢুকে যাও, ওয়াশিং মেশিনে সাফ হয়ে তুমি উন্নয়নের জন্য উন্নয়নের কর্মী হয়ে যাবে। ওয়াশিং মেশিনে সব সাফ হয়ে যাবে, বোমা, গুলি, পিস্তল, রেপ, খুন, রাহাজানি। দিদির ওয়াশিং মেশিনে সাফ হয়ে সব তোমরা তখন সমাজসেবী হয়ে যাবে।
তো দিদির এই সমাজসেবীদের হুঁকে আমরা অস্থির। তার জন্যে আর তো জায়গা নেই, এবার নিজেদেরকে মারতে হবে। একটা টুকরো মাংস 25টা কুকুর, ভাগ কে পাবে? কামড়াকামড়ি করতে হবে। দিদির দলে তার সাথে রসদ কমছে, চুরি চামারি করে করে সব স্যাচুরেটেড হয়ে গেছে, এবার রসদ কমছে। সেরকম একটা মাংসের টুকরো যেমন 50টা কুকুরের মারামারি লেগে যায়, সেখানে একটা জায়গায় ধান্দা করতে 50টা নেতার মারামারি লাগছে, আর তার কুফল মৃত্যু, খুন। আমি যা বলছি দেখে নিন আপনারা। দাদা নন্দীগ্রামে সমবায়